আসসালামু আলাইকুম। আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা প্রথম অধ্যায় পড়ব আজকে। এর আগে আমরা পরিসংখ্যান, সাংগঠনিক আচরণ এবং ব্যবসায় যোগাযোগ তিনটা বইয়ের প্রথম অধ্যায় শেষ করে আসছি। আজকে মানব সম্পদের প্রথম অধ্যায়, তারপর মৌলিক ব্যবস্থাপনার প্রথম অধ্যায়, দুটা শেষ করে আমরা আবার পরিসংখ্যানে ফিরে যাব। তো সবাই একটু দেখার চেষ্টা করেন মনোযোগ দিয়ে। আমাদের আজকে হচ্ছে 352তম ক্লাস। গত দুইটা ক্লাস কিন্তু নিতে পারিনি, আপনাদের ওইভাবে জানাতেও পারিনি এই যে ক্লাসগুলো নিব না, আগের থেকে বলতে পারিনি ব্যস্ততার কারণে। যাই হোক, দেখেন মানব সম্পদ ব্যবস্থাপনা এখানে টোটাল এটা নিয়ে অনেকের কিন্তু অনেক সমস্যা থাকবে মানব সম্পদ নিয়ে। কারণ হলো, আমি প্রথমেই বলি, নতুন এবং পুরাতন দুইটা বই ছিল, ঠিক আছে। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে পিছনের পুরাতন বই থেকে প্রশ্ন হয়। পুরাতন বই থেকে প্রশ্ন হলে অনেকে মনে করেন যে নতুন বইতে নাই, তার মানে এটা বোধহয় কমন পড়ে নাই বা আসে নাই, বাইরে থেকে আসছে। আবার নতুন বই পাচ্ছেন সবাই, সেই হিসাবে সবাই নতুন বই ফলো করবেন, এটাই স্বাভাবিক। একটা জিনিস দেখেন, পুরাতন বইয়ে একটা অধ্যায় ছিল পদ মূল্যায়ন। এই পদ মূল্যায়ন থেকে কিন্তু প্রশ্ন আসে। এমনকি নবম ব্যাচের যে পরীক্ষাটা হলো কয়দিন আগে, ওনারাও কিন্তু এটা থেকে প্রশ্ন পাইছে, আমার যেটা মনে হচ্ছে। আমাকে দেখে বলতে হবে। আমরা অষ্টম ব্যাচও পাইছিলাম, কিন্তু এই অধ্যায়টা কিন্তু নতুন বইতে নাই, ঠিক আছে। অষ্টম ব্যাচ থেকেই নাই, তারপরে এটা থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এখন তাহলে কোনটা পড়বেন, কিভাবে পড়বেন, ঠিক আছে। আমাদের সাজেশন বইয়ে বিস্তারিত বলা আছে নিয়ম কানুন, কিভাবে প্রিপারেশন নিবেন। আর নোটে আমি আপনাদের যে ক্লাসগুলো করাবো, সেখানে নোটে কিন্তু নতুন পুরাতন সব বইয়ের আলোকে নোটটা করা, কাজে আমরা নোট থেকে যখন পড়বো তখন আপনাদের কোনো ওই নতুন পুরাতন ইস্যু আসবে না। আমরা সব প্রশ্নই নোটে পাবো, পুরাতন সিলেবাসের প্রশ্ন পাবো, নতুন সিলেবাসের প্রশ্ন পাবো, বিগত বছরে যা আসছে সবই পাবো ইনশাআল্লাহ। দেখেন, এখানে টোটাল অধ্যায় আছে 10টা। আমাদের 10টা অধ্যায় থাকলে একটু ঝামেলা হয়, 8টা থাকলে ভালো হয়, যে কোনো 5টা বললে 5টা কমন পড়ে, প্রত্যেক অধ্যায় থেকে একটা আসে। যেহেতু 10টা, একটু সাজেশন দেখে অত বেছে নিতে হবে যে আমরা কোন কোন অধ্যায় পড়বো। আচ্ছা, আপাতত প্রথম অধ্যায় পড়বো। প্রথম অধ্যায় থেকে মোটামুটি সবসময় প্রশ্ন আসে। দেখেন, এখানে 10টা প্রশ্ন আছে, আমরা 10টাই পড়বো, কিন্তু প্রত্যেক ব্যাচের ভাই বোন তাদের সাজেশন বইয়ের থেকে প্রশ্নগুলো কমাই নিবেন, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই 10টাই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো না কোনো বছর কোনো না কোনো এগুলো আসছে, অথবা মেইন ক্যাম্পাসের স্যার, আচ্ছা যাও, এগুলোকে ক্লাস করার সময় ইম্পর্টেন্ট বলতেন, অথবা বিভিন্ন সূত্র ধরে এগুলোই কিন্তু আসার মতো, ঠিক আছে। তো প্রথমেই আছে মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা। আমরা এই সংজ্ঞাটা পড়বো, এখানে সংজ্ঞাটা অনেক বড় আছে, তাই না। কিন্তু আমি যদি পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে বড় নাই। দেখেন, এখানে প্রাথমিক কিছু আলোচনা এই প্যারাগ্রাফে R.W. গ্রিফিন বা রিকি ডব্লিউ গ্রিফিন, ওনার একটা প্রামাণ্য সংজ্ঞা আছে ইংরেজি এবং বাংলা। আপনি চাইলে ইংরেজি বাংলার যে কোনো একটা দিতে পারবেন, ঠিক আছে। আর তারপরে এইখানে আছে মানব সম্পদ ব্যবস্থাপনার মূল সংজ্ঞাটা এখানে, মানে আপনি যদি প্রামাণ্য সংজ্ঞা ভুলে যান, না দেন, এটা যদি আপনি না দেন তাহলে এটা দিবেন, আর এটা দিলে আপনার হাতে সময় না থাকলে এটাই যথেষ্ট, ঠিক আছে। আর ভূমিকা প্রশ্নের শুরুতে মৌলিক কিছু কথাবার্তা হলো এইটা, মূল প্রামাণ্য সংজ্ঞা হলো এইটা, তাহলে এই অংশ এর এই অংশ দিলেই হবে। আর যদি আপনার সময় থাকে এটা দিবেন, এই তিনটা প্যারাগ্রাফ দিলেই হবে। আর যদি আপনি এই R.W. গ্রিফিনের সংখ্যাটা আপনার ইনভার্টেড কমার মধ্যে এভাবে মনে না থাকে, তখন এটা দিবেন, ঠিক আছে। এই ভাবে প্রশ্নটা মনে হচ্ছে যে বড়, কিন্তু আসলে বড় না, ঠিক আছে। আমি পড়াইলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা, এই অংশটা দেখেন কত সহজ। সার্বজনীন মৌলিক ব্যবস্থাপনার যে সকল অংশ রয়েছে, তাদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ব্যবহৃত অংশ হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। তাহলে এই কথাটা সহজ না? মানে মৌলিক ব্যবস্থাপনার যত অংশ রয়েছে, আমরা যে মৌলিক ব্যবস্থাপনা পড়বো, ওই মৌলিক ব্যবস্থাপনার একটা অংশই তো মানব সম্পদ ব্যবস্থাপনা। সেই কথা এখানে বলছে, সার্বজনীন মৌলিক ব্যবস্থাপনার যে সকল অংশ রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক, ব্যবহারিক মানে এটা খুব ব্যবহার হয়, মানে এখানে কর্মীদের নিয়োগ, বদলি, পদায়ন, নানান কিছু হচ্ছে, বেতন ভাতা, ঠিক আছে। এর জন্য বলা হয়েছে যে এটা ব্যবহৃত। তাহলে এই বাক্যটা আপনি বুঝতে পারছেন। তারপরে দ্বিতীয় বাক্যটা দেখেন, ব্যবস্থাপনার যে অংশ দ্বারা, একটা অংশ আছে
উৎপাদন হয়, মেশিন থাকে সেখানে। আর একটা অংশ হলো তো এইচআরএম, ঠিক না? তো মানব সম্পদ ব্যবস্থাপনার যে অংশ, মানে এইচআরএমটাও ব্যবস্থাপনা, ওই সাপ্লাই চেইনটাও ব্যবস্থাপনা, সবই কিন্তু ব্যবস্থাপনার অংশ। কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার যে অংশ, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে কর্মরত মানবীয় উপাদান সংক্রান্ত প্রশাসন পরিচালনা করা হয়, তাই মানব সম্পদ ব্যবস্থাপনা নামে এটি পরিচিত। দুইটা খুবই ইন্টারেস্টিং বাক্য, আপনি পরীক্ষায় মনে রাখার মতো দুইটা বাক্য উপরে, বুঝতে পারছেন? একটা হলো সার্বজনীন ব্যবস্থাপনার যে সকল মৌলিক অংশ রয়েছে তার মধ্যে মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আর একটা অংশ হলো ব্যবস্থাপনার যে অংশ দ্বারা প্রতিষ্ঠানের মানবীয় প্রশাসন পরিচালিত হয়, বিধায় ওই অংশকে কি বলা হয়? মানব সম্পদ ব্যবস্থাপনা বলা হয়। দুইটা বাক্য শেষ। এরপরে পরের প্যারাগ্রাফে যা আছে সেটা আরো মজার। এখানে আপনি একবার তাকাই আপনি লিখে দিবেন সেটা কি। পূর্বে মানব সম্পদ ব্যবস্থাপনাকে কি কি নামে ডাকা হতো? খুব মজার। পূর্বে ডাকা হতো কখনো কখনো পার্সোনাল ম্যানেজমেন্ট, কখনো কখনো লেবার ম্যানেজমেন্ট, কখনো কখনো পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন, কখনো কখনো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। চারটা জিনিস, জাস্ট চারটা শব্দ মনে রাখলেই হবে। হ্যাঁ, ঠিক আছে? এটার বাংলা ইংরেজি দিয়ে এই একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তাহলে আপনি বলেন এই প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ আপনার মুখস্থ হয়ে গেছে না? এবার আমরা আসতেছি একটা প্রামাণ্য সংজ্ঞা। এই প্রামাণ্য সংজ্ঞাটা আপনি দিবেন। যেহেতু এই বইটার নামই হলো মানব সম্পদ ব্যবস্থাপনা, আর প্রথম প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপনা, এটা রিপিট হতে পারে, প্রতি বছরই আসতে পারে, ঠিক আছে? সবকিছু মিলাইয়া আপনার আর.ডব্লিউ. গ্রিফিনের সংজ্ঞাটা মেইন ক্যাম্পাসে কামরুল স্যারকে যারা ক্লাস করেন মেইন ক্যাম্পাসে তারা জানেন, উনি বারবার বলে যে প্রামাণ্য সংজ্ঞা দিবেন, প্রামাণ্য সংজ্ঞা দিবেন। তো প্রামাণ্য সংজ্ঞা, সব প্রামাণ্য সংজ্ঞা তার মুখস্থ রাখা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা দুটা প্রামাণ্য সংজ্ঞা তো অবশ্যই মুখস্থ রাখবেন, তার মধ্যে এটা রাখতে পারেন। আর.ডব্লিউ. গ্রিফিন এর মতে উনি কি বলছেন দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনা হলো, মানব সম্পদ ব্যবস্থাপনা হলো কি হলো দেখেন, পরস্পর সম্পূরক কতিপয় সাংগঠনিক কাজ। মানব সম্পদ ব্যবস্থাপনা হলো পরস্পর সম্পূরক কতিপয় সাংগঠনিক কাজ যা কার্যকর কর্মী দল আকর্ষণ, মানে খুব ভালো একটা কর্মী দলকে আকর্ষণ করে মানব সম্পদ ব্যবস্থাপনা, এবং তাদের উন্নয়ন ঘটায় এবং তাদের ধরে রাখে, মানে তাদের চাকরি ছেড়ে চলে না যায়। তার মানে আর.ডব্লিউ. গ্রিফিনের মতে মানব সম্পদ ব্যবস্থাপনা হলো পরস্পর সম্পূরক কতিপয় সাংগঠনিক কাজ। কি কাজ? সাংগঠনিক কাজ, যা তিনটা জিনিস করে। কার্যকর কর্মী দল আকর্ষণ করে, তাদের উন্নয়ন করে, আকর্ষণ মানে তারা আসে, নিয়োগ পায়, উন্নয়ন মানে তাদের প্রশিক্ষণ দেয়, কাজ শেখায়, কাজের মাধ্যমে তারা শেখে, আর সংরক্ষণ মানে তারা প্রতিষ্ঠানে থেকে যায়। এই বাংলা সংজ্ঞাটা আপনি ইনভার্টেড কমার মধ্যে দিলেই হবে। আর যদি চান যে না বাংলাটা দেবো না ইংরেজি দেবো, তাহলে লিখবেন Human resource management is the set of organizational activities directed at attracting, developing and maintaining an effective workforce. এই বাংলাটার ইংরেজিটা আপনি একটু মিলে মিলে পড়েন, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। যে কোনো একটা দিলেই হবে, আমাদের সময় কম থাকে তো এই জন্য আপনি চাইলে ইংরেজি সংজ্ঞাটা যদি হুবহু মুখস্থ করে যেভাবে আছে ইনভার্টেড কমার দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। বাংলা টাংলা এগুলো লেখার ধারে যাবেন না। আবার পড়ি দেখেন, Human resource management is the set of organizational activities directed at attracting, developing and maintaining, তিনটা জিনিস, attracting, developing and maintaining an effective workforce। এটা মুখস্থ করবেন। তাহলে এই যে তিনটা প্যারাগ্রাফ আমি পড়লাম, বলেন তিনটাই তো সহজ। এখন আপনাদের সহজ সুবিধার্থে আমি বলে দিই, এই প্রথম তিনটা দিলেই আপনার মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা খুব ভালোভাবে হয়ে যাবে, এবং তিনের মধ্যে তিনই পাবেন। সুযোগ থাকলে আপনাকে 5 দিবে, কিন্তু 3-এর 1 পয়সা কমাবে না, বুঝছেন? এবার আমরা নিচের দিকে দেখি, দেখেন এটা হলো প্রামাণ্য সংজ্ঞার বাইরের সংজ্ঞা। এটা আমি আসলে আপনারা ওই তিনটা প্যারাগ্রাফ দিলেই আপনাদের হবে। তারপরে পড়াই, মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের কর্মীদের কার্যকরভাবে নিয়ন্ত্রণ, উন্নয়ন এবং সংস্থার লক্ষ্য অর্জনের জন্য। মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের কর্মীদের কার্যকরভাবে নিয়ন্ত্রণ, উন্নয়ন, সংস্থার লক্ষ্য অর্জনের জন্য। তিনটা জিনিস, নিয়ন্ত্রণ, উন্নয়ন, সংস্থার লক্ষ্য অর্জনের জন্য তাদের দক্ষতা, কর্মদক্ষতা, কর্মপরিবেশ, দক্ষতা, কর্মদক্ষতা, কর্মপরিবেশ উন্নত করার প্রক্রিয়া। এখানে তিনটা শব্দ, এখানে তিনটা শব্দ আছে। এটি, এই যে সংজ্ঞাটা কিন্তু হয়ে গেল, প্রামাণ্য সংজ্ঞার বাইরে সাধারণ সংজ্ঞা কিন্তু এখানে শেষ। এটি পরিকল্পনা, নিয়োগ, প্রশিক্ষণ, মূল্যায়ন, মজুরি ব্যবস্থাপনা, শ্রম সম্পর্ক এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করার কার্যক্রম অন্তর্ভুক্ত করে। নিজের লাইনটা বানাই লিখবেন, উপরেটা একটু পড়বেন, তাহলে দেখছেন আপনারা কি মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে লিখতে পারবেন। এবার
আশা করি যারা আছেন এবং যারা কর্মজীবী ভাই এবং বোনেরা আপনারা পড়ার সময় পান না, আমি আপনাদের একটু পড়ে দিলাম। ঠিক আছে, আশা করি আপনাদের এই প্রশ্নটা আপনারা লিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী দেখেন। কার্যাবলী আসতে পারে, স্রেফ কার্যাবলী আসতে পারে, অথবা আসতে পারে পরীক্ষায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে। ব্যাখ্যা করুন। এখানে একটা বাক্য দিয়ে বাক্যটাকে আপনাকে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, ডিরেক্ট কার্যাবলী লিখতে বলে নাই, কিন্তু এখানে কার্যাবলী সম্পাদন করে, অনেক কাজ করে, এটা ব্যাখ্যা করো। বুঝতে পারছেন, কিন্তু উত্তর কিন্তু একই। আচ্ছা, আপনি এখানে ভূমিকা লিখবেন কি, আমি পড়ি 2 নম্বর প্রশ্ন থেকে একটু তাকান সবাই। সার্বজনীন, এবার দেখেন আমরা উপরে যে একটা প্রশ্ন পড়লাম মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা, সেখান থেকে একটা প্যারাগ্রাফ এনে এখানে ভূমিকা বানাইছি, ঠিক আছে, যাতে আমাদের পড়তে সুবিধা হয়। সার্বজনীন মৌলিক ব্যবস্থাপনার যে সকল অংশ রয়েছে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক ব্যবহৃত অংশ হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার যে অংশ দ্বারা প্রতিষ্ঠানে কর্মরত মানবীয় উপাদান সংক্রান্ত প্রশাসন পরিচালনা করা হয় তাই মানব সম্পদ ব্যবস্থাপনা নামে পরিচিত। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী, এবার ভূমিকা শেষ, এবার কার্যাবলী পড়ব। কার্যাবলী দেখেন, আমাদের কার্যাবলী 1 2 3 3 6 7 8টা কার্যাবলী, 8টা। দেখেন, মানব সম্পদ পরিকল্পনা, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ, আপনি একবারে সিরিয়াল একটা সিকোয়েন্স তৈরি করেন, সিরিয়াল মনে রাখেন আপনি। 1 নম্বর হলো মানব সম্পদ পরিকল্পনা। মানে আমরা জানি যে এইচআর ডিপার্টমেন্ট কি করে, প্রথমে আমার এতগুলো কর্মী লাগবে, শুধুমাত্র পরিকল্পনা করে যে এই কর্মী আজকে লাগবে বা 1 বছর লাগবে, সামনের মাসে এই কর্মী লাগবে, এত সংখ্যক কর্মী লাগবে, বা এদেরকে এত সংখ্যক কর্মী অবসর গ্রহণ করবে, এত সংখ্যক কর্মী ছাঁটাই করব, এই যে পরিকল্পনাগুলো আগে কিন্তু এগুলো হয়। তাহলে 1 নম্বর কাজ হলো সংস্থার বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগ এবং উন্নয়নের পরিকল্পনা কৌশল নির্ধারণ। শেষ। আচ্ছা, পরিকল্পনার পরে 2 নম্বর কাজ কি বলেন? প্রশিক্ষণ। পরিকল্পনা করলেই 2 নম্বরে কি প্রশিক্ষণ শুরু করা যায়? যায় না। কি করতে হয়? নিয়োগ ও নির্বাচন। তাইলে আপনি পয়েন্টের সিকোয়েন্স পেয়ে গেলেন। পরিকল্পনার পরে কোনোভাবেই মজুরি না, পরিকল্পনার পরে আসবে নিয়োগ এবং নির্বাচন। ঠিক আছে, নিয়োগ এবং নির্বাচনের মধ্যে আপনি কি কি লিখবেন? যোগ্য প্রার্থী সংগ্রহ, সাক্ষাৎকার, কর্মসংস্থানের জন্য নির্বাচন করা। বুঝলেন, আছে 3টা টার্ম সংজ্ঞা কমা কমা দিয়ে, কিন্তু আপনি এই 3টা দিয়ে আপনি আরো 2টা বাক্য বানাই দিতে পারবেন। পারবেন না? পারবেন। তাহলে 1 নম্বর হলো মানব সম্পদ পরিকল্পনা, 2 নম্বর হলো নিয়োগ ও নির্বাচন। এরপরে নিয়োগ ও নির্বাচনের পরে কি আসে? আপনি নিয়োগ দিয়ে ফেললেন, প্রথমে নির্বাচন নিয়োগ দেন, নির্বাচন ও নির্বাচন, প্রথমে নির্বাচন পরে নিয়োগ, শব্দটা একটু ঘুরাই দেন। 3 নম্বরে আছে প্রশিক্ষণ উন্নয়ন। যখন নিয়োগ দিলেন তখন তো তারা কাজ পারবে না, তাদেরকে কি করতে হবে? প্রশিক্ষণ দিতে হবে, ওরিয়েন্টেশন দিতে হবে, ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা খুব বাস্তবায়ন করতে হবে। ঠিক না? 3টা শব্দ এখানে, ওরিয়েন্টেশন, প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা। এই 3টা টার্ম মনে রাখলেই আপনি এই প্যারাগ্রাফটাকে ফুলাইয়া ফাঁপাই দিতে পারবেন। ঠিক আছে, তাহলে 1 2 3 3টা জিনিস আপনি দেখেন। এখানে কিওয়ার্ড গুলো মনে রাখেন ভাই, তাহলে কি হবে? আপনার এই প্যারাগ্রাফটা একটা বাক্য আছে, আমরা অনেক সময় এই একটা বড় একটা বাক্য লিখলেই আপনার খাতাটা 2 লাইন হয়ে যায়, ভরে যায়। ঠিক আছে, এটাই আর কি, এর থেকে বেশি লেখা যায় না যতই পড়ি না কেন। আচ্ছা, এরপরে 4 নম্বরে আছে কর্মসংস্থান, কর্মসম্পাদন মূল্যায়ন। আপনি দেখেন, নিয়োগ দিলেন, প্রশিক্ষণ দিলেন, উন্নয়ন ঘটায় কাজ দিয়ে দিলেন, কিন্তু এখন আপনি তার কাজটা মূল্যায়ন করবেন না। তাহলে 1 2 3 এর পরে কিন্তু 4 নম্বরে এটাই হবে। এই মজুরি এবং সুবিধা কিন্তু পরে আসবে, কারণ তার কর্ম সম্পাদন আপনি মূল্যায়ন করার পরে তাকে আপনি কম বেশি বেতন দিবেন বা বেতন বাড়াবেন। ঠিক না? তাহলে 3 নম্বর হলো কর্মসম্পাদন মূল্যায়ন। কি আছে এখানে? কর্মীদের কাজের দক্ষতা, কর্মদক্ষতা পর্যবেক্ষণ এবং মূল্যায়ন। 2টা জিনিস এখানে আছে, একটা হলো তার কাজ পর্যবেক্ষণ, একটা হলো মূল্যায়ন। তার কাজ দেখা, মনিটরিং করা, মূল্যায়ন করা। হ্যাঁ, মূল্যায়ন মানে হলো তাকে বাহবা দেওয়া, হ্যাঁ, তাকে প্রেরণা দেওয়া, প্রেষিত করা, অথবা তার বেতন ভাতা বাড়ানো, যেভাবে হোক তাকে মূল্যায়ন করা। আচ্ছা, 5 নম্বরে আছে মজুরি এবং সুবিধা ব্যবস্থাপনা। তাকে বেতন দিবেন, বোনাস দিবেন, প্রণোদনা দিবেন, অন্যান্য সুবিধা দিবেন। বেতন, বোনাস, প্রণোদনা এবং অন্যান্য সুবিধা প্রদান করবেন। কর্মীদের ন্যায্য বেতন, বোনাস, প্রণোদনা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে 4 নম্বরে। 5 নম্বরে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন মৌলিক 5টা কাজ, মানে পরিকল্পনা থেকে শুরু করে বেতন সুবিধা পর্যন্ত শেষ। এখন একটা জিনিস থাকে, ওকে ভালো করে ভালো কাজ করে, আপনি 4 নম্বরে ভালো কাজ পেলেন, 5 নম্বরে বেতন বাড়াই দিলেন, তাহলে শ্রমিকের ব্যাপারে আপনার সব দায়িত্ব শেষ, তাই না? না, শেষ না।
এখানে একটা জিনিস আছে, শ্রম সম্পর্ক ব্যবস্থাপনা, শ্রমিকদের সাথে ব্যবস্থাপনার সুসম্পর্ক। সুসম্পর্কের মধ্যে আপনি একটা জিনিস লিখবেন, শ্রম আইন এবং নীতি মেনে চল। আপনিও মেনে চলবেন, শ্রমিকও মেনে চলবে। মোট কথা শ্রম আইন, শ্রম সম্পর্ক ব্যবস্থাপনার মধ্যে আসবে সুসম্পর্ক আর শ্রম আইন এবং নীতিমালা। তিনটা টার্ম মনে রাখেন, তাহলে প্যারাগ্রাফ হয়ে যাবে। আর একটা জিনিস আছে, কর্ম পরিবেশ এবং নিরাপত্তা। সব দিলেন, আইনও মেনে অ্যাপ্লাই করলেন, নীতিমালাও মেনে চললেন, সুসম্পর্ক আছে, কিন্তু নিরাপত্তা নাই, নিরাপদ কর্ম পরিবেশ নাই, হবে? দুর্ঘটনা ঘটবে না? তাহলে তো আইন পরোক্ষভাবে মানা হবে না, আপনি ঝামেলায় পড়বেন, ঠিক না? আচ্ছা, কর্মীরা কাজ করতে পারবে না, তাহলে এর জন্য কি করতে হবে? সুস্থ, নিরাপদ এবং অনুপ্রেরণামূলক কর্ম পরিবেশ নিশ্চিত করা। সুস্থ, নিরাপদ এবং অনুপ্রেরণামূলক কর্ম পরিবেশ নিশ্চিত করা। ক্লিয়ার? কর্ম পরিবেশ এবং নিরাপত্তা শেষ। এরপরে আছে কর্মপ্রেরণা এবং সন্তুষ্টি। কর্মীদের উৎসাহিত করা, তাদের কাজে সম্পৃক্ত করা, সন্তুষ্টি বৃদ্ধির জন্য পদক্ষেপ। শুধুমাত্র বেতন বেশি, বেতন দেখেন, বোনাস বেতন কেন একবারে বাড়ে না? একবারে কেন একজন দক্ষ কর্মী ওকে বলা হয় না যে তোমার বেতন একবারে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম? কেন? কারণ হলো তাকে কর্মপ্রেরণা এবং সন্তুষ্টি কখনোই একবারে বাড়ানো যায় না, ধাপে ধাপে বাড়াইতে হয়। কারণ একজন অনেক বেতন পাওয়ার পরও, 4টা বোনাস পাওয়ার পরও একটা সময় সে অবহেলা করে, তখন একবারে সব দিয়ে দিলে তখন তাকে, তার অবহেলা থেকে তাকে সরানো যায় না। ঠিক আছে? এই জন্য কর্মপ্রেরণা এবং সন্তুষ্টি মানব সম্পদ ব্যবস্থাপনার একটা চলমান কার্যাবলী। তা মোটামুটি আমাদের এখানে যে 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্টে আমরা লিখবো। ঠিক আছে? একটা সিকোয়েন্স তৈরি করে নেব নিজের মতো করে, বা এখানে সিকোয়েন্স সহজে তৈরি করা গেছে, অনেক পয়েন্টে যায় না, অনেক প্রশ্নে যায় না, না গেলেও আপনি করবেন জোর করে। ঠিক আছে? আমি ক্লাসে করাই দিব, তাহলে কি হবে? পয়েন্টস গুলো পরীক্ষার সময় আপনি ভুলবেন না। আর সিকোয়েন্স না থাকলে আপনি কি, দুইটা লেখার পরে আর মনে থাকে না, মনে আসে না, কোনোভাবে আসে না। আচ্ছা, উপসংহারটা দেখি। মানব সম্পদ ব্যবস্থাপনা একটি সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যাবলী, যা কর্মীদের দক্ষতা উন্নয়ন, সন্তুষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। কি করে? দক্ষতা উন্নয়ন, সন্তুষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। বুঝতে পারছেন? এটি কেবল কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি কেবল কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য একটি কৌশলগত প্রক্রিয়া। ক্লিয়ার? নিচের শোনেন, এখানে উপসংহারের ভূমিকাটাও খুব চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে। আপনি চাইলে যা আছে উপসংহার সেটা লিখতে পারেন, আর যদি না লিখেন বানাই লিখতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু 2টা প্রশ্ন করে ফেললাম, খুব ইম্পর্টেন্ট 2টা প্রশ্ন। ঠিক আছে? এক ব্যাচে না আসলে আর এক ব্যাচে আসবে, অনেক সময় রিপিটও হয়। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ ভাই বোনরা, আপনারা কষ্ট করে আমার ক্লাসটা করলেন। আমরা ইনশাআল্লাহ মানব সম্পদ ব্যবস্থাপনার সব প্রশ্ন, এটা আছে কয়টা? 11টা, 10টা প্রশ্ন আছে। এই 10টাই কোনো না কোনো বছর আসছে, ইম্পর্টেন্ট। এই 10টাকে ঘুরে ফিরে সাজেশনে প্রশ্ন ব্যাংক রাখছি, সাজেশনে হ্যাশ চিহ্নিত প্রশ্ন রাখছি। যদি সাজেশনের বাইরে কোনো প্রশ্ন কখনো দেখতে পান, ওই প্রশ্ন ব্যাংকের থেকে আসবে। ঠিক আছে? তো মোটামুটি সবই আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। ইনশাআল্লাহ আমরা হ্যালো ভাইয়া, আবার ক্লাস এই করবো। জি ভাইয়া বলেন। এই আজকে কি ভাই আমার সেকেন্ড সেমিস্টার আছে? ভাই আজ কি বার? সোমবার না? আজকে সেকেন্ড সেমিস্টার জি। নাই, আজকে সেকেন্ড সেমিস্টার কালকে। ঠিক আছে? আজকে এখন এই 9:30টায় থার্ড সেমিস্টারের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ক্লাসটা, খুব অল্প সময় আমরা একটা প্রশ্ন পড়বো আর কি। কারণ হচ্ছে আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম, বাসার বাইরে ছিলাম, টানা 6 দিন। আমি বোধহয় আপনাদের ক্লাসও ঠিক মতো নিতে পারি নাই। যাই হোক, ফিরে আসছি, এখন ক্লাসগুলো আবার রেগুলার নিচ্ছি। ঠিক আছে? জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।